চিত্রের আমরা নজর রাখবো, যতই পড়ুক বিপাকে তবুও পাক বাহিনীর ষড়যন্ত্র অব্যাহত। আর এবার ভারতকে ভয় পাচ্ছে পাকিস্তান। এবার পিওকেতে স্নাইপার মজুত করছে পাক। গোয়েন্দা রিপোর্ট ভিত্তিতে যে খবর পাওয়া যাচ্ছে, অ্যাকশন ভারতেরও। বাংলাদেশ একদিকে বিপদে, তারই মাঝে রাষ্ট্রসংঘের খাড়া ঝুলছে। ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ। ইউক্রেন দাওয়াইয়ের আতঙ্কে ঘুম উড়িয়েছে ইউনুসের। অন্যদিকে যতই বিপাকে পড়ুক পাক বাহিনীর লাগাতার ষড়যন্ত্র অব্যাহত। আর এবার স্নাইপার মজুত করছে পিওকেতে পাক গোয়েন্দা সূত্রে, এমনটাই খবর। পাল্টা অ্যাকশন ভারতেরও। আমরা এই নিয়ে কথা বলবো জিরো আর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছেন। সত্যজিৎ, একদিকে গত 2024 জুলাই থেকে উত্তাল পরিস্থিতি এবং অগস্টের 5 তারিখে হাসিনা দেশ ছাড়ার পর 6 মাস 12 দিন অতিক্রান্ত বাংলাদেশের অশান্ত পরিস্থিতি। আর তার মাঝেই সীমান্তে পিওকেতে পাক বাহিনীর এই অশান্তি সৃষ্টি করার লাগাতার চেষ্টা। যতই বিপাকে পড়ুক পাক বাহিনী সমঝাচ্ছে না। সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি সত্যজিৎ? একদমই তাই। তোমাকে একটা বিষয় বলে রাখি, দর্শকদের জন্য বলবো যে কতগুলো বিক্ষিপ্ত ঘটনাকে আমরা এই মুহূর্তে তুলব, দর্শকদের সামনে রাখবো এবং সেটা মালার মতো গেঁথে দিলেই বোঝা যাবে যে আসল ছবিটা ঠিক কী ঘটছে এবং কতটা সেটা রোমহর্ষক আতঙ্কের ছবি। তোমাকে বলবো অভিক যে নির্দিষ্টভাবে যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলন করলেন, সেই মুহূর্ত থেকে পাকিস্তান একেবারে সিঁদুরে মেঘ দেখলো, ভূতের ভয় পাওয়া শুরু করলো। সেই ভূত কতটা বড় তত পরবর্তী বিষয়, কিন্তু ভারতকে ভীষণভাবে সমীহ করতে শুরু করেছে, ভয় পাচ্ছে পাকিস্তান। এবং গোয়েন্দা রিপোর্ট যেটা আসছে এটা ভীষণ অ্যালার্মিং। সেই গোয়েন্দা রিপোর্টটা কি? গোয়েন্দা রিপোর্ট হলো যে পাকিস্তান পাক অকুপাইড কাশ্মীর, সেখানে প্রচুর পরিমাণে, যে ছবি দুদিন ধরে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আমাদের দেশের গোয়েন্দাদের হাতে, প্রচুর পরিমাণে স্নাইপার বা এই যে লুকোনো বন্দুকবাজদের তারা জড়ো করছে সেইখানে। এবং এই ছবি যেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এটা আমাদের ভারতীয় আর্মি, ইন্ডিয়ান আর্মির হাতে নিকেশ হওয়া যে পাক স্নাইপারদের ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই আমাদের স্ক্রিনে রয়েছে কী করে ভারতীয় সেনাবাহিনী তাদের নিকেশ করেছে। কি করে করা হলো তোমাকে বলবো প্রথমেই যে লস্করি তৈবার যিনি মাতা হাফিজ সঈদ, তার ঘনিষ্ঠ আমরা ছবি দেখিয়ে দেবো, মৌলানা কাসিফ আলী। এই মৌলানা কাসিফ আলীকে আমাদের যে নির্দিষ্ট তত্ত্ব আননোন গানম্যানরা তারা নিকেশ করেছে। এবং একই সঙ্গে এই যে প্রচুর পরিমাণে পিওকেতে স্নাইপার জড়ো করছে পাকিস্তান জানে যে সরাসরি তারা কোনো লড়াইতে পারবে না, যে কারণে লুকোনো গানম্যানদের দিয়ে তারা এই নিকেশ করার প্রক্রিয়া শুরু করেছে। এবং আমাদের দক্ষ সেনাবাহিনীর হাতে একে একে পাকিস্তান স্নাইপাররা খতম হওয়া শুরু হয়েছে। সেই ছবিও আমরা, এটা যদিও একটা অন্য ধরনের প্রতীকী ছবি, আমরা পরে সেই ছবি দেখিয়ে দেবো। এবং আমি তোমাকে বলে রাখি যে ছবিটা আসছে যে পিওকেতে এই ঘটনার পরই নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে পাকিস্তানের অভ্যন্তরে গণ্ডগোল শুরু হয়ে গেছে। এবং এতটাই বড় গণ্ডগোল শুরু হয়েছে, তালিবানরা আক্রমণ চালাচ্ছে এই মুহূর্তে। এবং যে স্যাটেলাইট পিকচার্স আসছে সেখানে পাকিস্তান তাদের এয়ারক্রাফট পাঠাতে বাধ্য হচ্ছে, তাদের এয়ার স্ট্রাইক করতে বাধ্য হচ্ছে খাইবার পাখতুনখোয়াতে। এবং তোমাকে বলে রাখবো যে ইতিমধ্যে পাকিস্তানকে রাশিয়া সতর্কবার্তা দিয়েছে, কারণ তুমি জানবে যে আফগানিস্তানের উত্তর দিকটার যে অংশ রয়েছে আমরা ম্যাপে দেখাচ্ছি, তার নাম ওয়াখান করিডর। এই ওয়াখান করিডর থেকে নির্দিষ্টভাবে চীন, ভারতের অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর এবং তাজিকিস্তান, এই তিনটে অংশকে রিলেট করা যায়। এবং তোমাকে বলবো এখানে যে গোয়েন্দা তথ্য আসছে, আইসিস জঙ্গিদের পাকিস্তান জড়ো করেছে। পাকিস্তানের কথা হলো এটা পরিষ্কার যে তালিবান যে তথ্য আসছে তারা পিওকেতে যাওয়ার চেষ্টা করতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে পিওকে যদি হাতছাড়া হওয়ার সম্ভাবনা হয় তখন পাকিস্তান আইসিস জঙ্গিদের দিয়ে ওয়াখান দখলের চেষ্টা করবে। এই তথ্য পাওয়ার পরই যে রিপোর্ট আমরা জানতে পারছি, গোয়েন্দা রিপোর্ট, রাশিয়া পরিষ্কার পাকিস্তানকে জানিয়েছে যে এই অঞ্চলে কোনোভাবেই আইসিস জঙ্গিদের এনে জড়ো করা যাবে না, তাহলে ফল ভুগতে হবে পাকিস্তানকে। এই যখন পাকিস্তানের অবস্থা, তোমাকে বলবো যে তথ্য আমাদের কাছে এসছে তাহলে আরও চাঞ্চল্যকর। বাংলাদেশের একেবারে মাথার ওপর খাড়া ঝুলছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তার কারণ গত 12ই ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের যে মানবাধিকার কমিশন সংক্রান্ত তাদের যে রিপোর্ট, তাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ছিল বাংলাদেশে, তারা একটা 114 পাতার রিপোর্ট পেশ করেছে। এই প্রতিবেদনে কি বলা হচ্ছে? মারাত্মক কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। অদ্ভুতভাবে এই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি এই মানবাধিকার কমিশন এবং রাষ্ট্রসংঘকে আবেদন করেছিলেন একটা রিপোর্ট তৈরি করার জন্য।
এবং অদ্ভুতভাবে সেই রিপোর্টে যেমন জুলাই মাস বা অগস্টের যে গণ অভ্যুত্থানের সময় হিংসাত্মক ঘটনা নিয়ে সমালোচনা করা হয়েছে, পাতায় 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 বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে তখনকার, একই সঙ্গে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেও ছেড়ে কথা বলেনি এই রাষ্ট্রসংঘের 114 পাতার রিপোর্ট। তাদের পরিষ্কার বলা হয়েছে যে বর্তমানে সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে যে যে সমস্ত জমায়েত হচ্ছে সেখানে পুলিশ বা অন্য কোনো ফোর্স যেন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই রিপোর্টে এটা বহুবার জানতে চাওয়া হয়েছে, বহুবার সার্জিস আলম বা ইউনূসের সিন্ডিকেটরা চেষ্টা করেছে যে সে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাইনাস করতে, নিষিদ্ধ করতে। কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্ট পরিষ্কারভাবে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আমরা বলছি 114 পাতার রিপোর্টে পরিষ্কারভাবে শেষের অংশে বলা আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কেন যাবে না তার কারণটাও পরিষ্কার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সর্বদলীয় যে রাজনৈতিক ব্যবস্থা ক্ষুণ্ণ হবে। এবং একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার টেবিলে বসতে হবে যাতে এই ব্যবস্থা ফিরে আসে এবং মোহাম্মদ ইউনূসকে খুব দ্রুত ভোটের ব্যবস্থা, নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তোমাকে বলবো এই রিপোর্টের পর যেটা মনে হচ্ছে বা বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন চলছে বা সংখ্যালঘুদের ব্যাপক নিধন চলছে এটা রাষ্ট্রসংঘের নজরে আছে। এই প্রস্তাব তারা দিয়েছেন, যদি না মানে সেক্ষেত্রে যেটা হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাংলাদেশ যে সেনাবাহিনী তাকে সাসপেন্ড করা হতে পারে, সরিয়ে দেওয়া হতে পারে, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বাংলাদেশ হারাবে এবং তারপর যেটা হওয়ার সম্ভাবনা আছে প্রয়োজনে যদি রাষ্ট্রসংঘ মনে করে সেক্ষেত্রে তারা কিন্তু বাংলাদেশ সেনাকে তাদের মতো করে নিউট্রাল করার চেষ্টা করতে পারে বা সেখানেও তাদের অবস্থান বাড়াতে পারে, এই আশঙ্কা অনেকে করছেন। এবং তার পাশাপাশি আরও একটা আশঙ্কা কথা বাংলাদেশের গলায় শোনা যাচ্ছে, ইউনূস সিন্ডিকেটের সমর্থক একাধিক পর্যবেক্ষক তারা ইউক্রেন দাওয়াইয়ের কথা বলছেন। তুমি দেখবে যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যে ইউক্রেন উঠে এসেছিল, ইউক্রেনের যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতির চুক্তি এটাই বা যুদ্ধবিরতির পথে যাওয়ার চুক্তি এটাই যে যে সমস্ত অংশগুলো ইতিমধ্যে রাশিয়ার সৈন্যবাহিনীর অংশ বা উপস্থিতি রয়েছে সেগুলো রাশিয়া তারা পেয়ে যাবে, অর্থাৎ যুদ্ধ পূর্ববর্তী ছবিটা রাশিয়ার দিকে যাচ্ছে। তারা আশঙ্কা করছেন যে কোনোভাবে যদি, কারণ এর আগে যে নির্দিষ্টভাবে চিকেন নেকের যে অংশটা আছে শিলিগুড়ি করিডর, সেদিকে মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেটরা বারে বারে জঙ্গি সমাবেশের চেষ্টা করেছে পাকিস্তানকে নিয়ে এবং ইউনূস নিজেও সাম্প্রতিক বক্তব্যে এই করিডরকে এবং সেখানে তাদের জঙ্গি সমাবেশের উল্লেখ প্যাসিভ ওয়েতে করেছেন। ফলে ভারত যদি এবার নিজের দেশকে বাঁচাতে কোনো রকম নির্দিষ্ট পদক্ষেপে যায় এবং তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কোনোভাবে অন্যভাবে সেটা হাতছাড়া হয়, অন্য কোনোভাবে, আমরা তো আগ্রাসনের কথা বলি না, তাহলে কি হতে পারে এবং সেটা কি তাহলে ইউক্রেনের ধাঁচে কিছু হতে পারে, এই আশঙ্কা আমরা বলছি না, সেখানকার পর্যবেক্ষকরা বলছেন। কি বলছেন সেখানকার বাংলাদেশি পর্যবেক্ষকরা, কি আশঙ্কার কথা বলছেন ইউনূস সিন্ডিকেটের মানে যে যারা নির্দিষ্টভাবে ফলো করছেন যে সমস্ত পর্যবেক্ষকরা, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব। ক্ষেত্রে যে সেটেলমেন্টটা হতে চলেছে সেটা একটা ভয়ঙ্কর বার্তা কিন্তু বাংলাদেশের জন্য, আমাদের নজরটা সেই দিকে ফেরানো এবং ভারত এই একই কায়দায় 74-75-এর দিকে আপনার সিকিম বলে যে হিমালয়ান স্টেটটি ছিল সেটি গণভোটের আয়োজন করে কিন্তু আপনার আত্মীকরণের ব্যাপারটি পাকাপোক্ত করেছে। আমার উদ্বেগের জায়গাটা সবাই বোধহয় খেয়াল করেননি, সেটি হচ্ছে যখনই তার উপর ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন, ঠিক সঙ্গে সঙ্গে মোদি সবাইকে অবাক করে ইউক্রেন বিষয়ে আলোচনা শুরু করেছেন। এখন খটকাটা এখানটায় আপনার এর পরপরই আপনার ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তারা যে কনসেনসাসে পৌঁছেছেন সেটি হচ্ছে যে ইউক্রেন থেকে তারা উইথড্র করবেন, এই সাহায্য পাঠানোর যে ব্যাপারটা সেটা ইতি টানবেন, আর এই বাস্তবতা তারা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। সেটি হচ্ছে যুদ্ধপূর্ব ইউক্রেনের যে মানচিত্র সেই মানচিত্রে আর ফিরে যাওয়া যাবে না, এই রিয়ালিটি কগনিজেন্সে নেওয়ার কথা বলেছেন। এটা একটা ভয়ঙ্কর বার্তা কিন্তু বাংলাদেশে।
অভিক, যে বিষয়টা উঠে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার যে ন্যাটো, আমেরিকা যা বলবে, ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো সেই সুরেই কথা বলবে। সুতরাং ইউনুস প্যারিসে যান আর যে দেশেই যান, আমেরিকার নজরের বাইরে নয়। যদি আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি, আমেরিকা যা বলবে, ন্যাটোর গোষ্ঠীভুক্ত দেশগুলি তাই বলবে, তার থেকেও খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে যে এর আগে যৌথ সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মার্কিন সফরে যাওয়ার পর যে কথা বলেছিলেন, তুমি এই খবর ব্রেক করেছিলে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত শাসন করবে, বাংলাদেশ ইস্যু ভারত বুঝে নেবে, F-35 ভারতে আসছে, এবং সব কিছুর পরেও পাকিস্তান এই স্নাইপার পিওকেতে মজুত করা, আক্রমণ করা, বা বাংলাদেশ এখনও নানা রকম কৌশল ষড়যন্ত্র করছে। ডোনাল্ড ট্রাম্পের এই বার্তার পরেও এই পদক্ষেপ কি যেচেই নিজের পায়ে নিজে আঘাত হানার মতো? একদমই তাই। বাংলাদেশ বললামই প্রথমে, আমরা যে তথ্য আমরা জানিয়েছি অভিক, যে ইউনুস নিজে মানবাধিকার কমিশন অর্থাৎ রাষ্ট্রসংঘের যে নির্দিষ্ট অংশ আছে সেখানে তারা আবেদন করেছিলেন, সেই রিপোর্ট তাদের বিরুদ্ধেই গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, আমি রাজাগোপাল বাবু সরাসরি যাব। দুটো বিষয় আপনাকে বলবো যে রাজাগোপাল বাবু, যে রাষ্ট্রসংঘের 114 পাতার যে রিপোর্ট, সেই রিপোর্টে যেমন অগস্টের আন্দোলনের হিংসাত্মক ঘটনা নিয়ে সমালোচনা রয়েছে, একই সঙ্গে এই রিপোর্টে ইউনুসের বিরুদ্ধে বলা হয়েছে যে এখনও সেই একই ভায়োলেশন চলছে, মানবাধিকার লঙ্ঘন চলছে, ইমিডিয়েটলি নির্বাচনের প্রয়োজন এবং কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না সর্বদলীয় রাজনৈতিক ব্যবস্থার স্বার্থেই। এবং একই সঙ্গে যে ছবি উঠে আসছে যে একে একে যে এই ইউক্রেন দাওয়াই, অর্থাৎ কোথাও একটা আতঙ্ক কাজ করছে বাংলাদেশের একটা বড় অংশের মধ্যে, যে ইউক্রেন দাওয়াই কি এবার চট্টগ্রামের জন্য হতে পারে, কিভাবে গোটা প্রেক্ষাপটটা তৈরি হয়ে রয়েছে? হ্যাঁ, দেখুন, অফিস অফ দ্য হিউম্যান রাইট কমিশন, ইউএনএর যে অফিস রয়েছে, তাদের তো রিপোর্ট সুন্দরভাবেই ব্যাখ্যা করা হয়েছে ইউনুস শাসনে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একই সঙ্গে তারা হাসিনা ওই আন্দোলনের সময় হাসিনার রেজিমে যে ধরনের গন্ডগোল ঘটেছে সেটা উল্লেখ করে, এবং ভারতের কথাও বলেছে, ভারত যারা বর্ডারে এসেছিল তাদের জন্য দরজা খুলে দেয়নি। যাই হোক, রিপোর্টে অনেক কিছুই রয়ে গেছে। তো এখন যে রিপোর্টের ব্যাপারটা হচ্ছে যে শেখ আমাদের ইউনুসের সময়কালীন যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার জবাব ইউনুসকে নিশ্চয়ই দিতে হবে, তুমি কি? হ্যাঁ, এবং তার ফলে আন্তর্জাতিক মহল তার চুপ করে থাকতে পারে না। এখন তারা কি করবে, আন্তর্জাতিক মহলে কি হবে না হবে আমরা দেখব। এখন ইউক্রেনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা একটা চেষ্টা করছে যে পুতিনকে নিয়ে জোর করে সেখানে একটা যুদ্ধ বিরোধিতার চেষ্টা করা। এখানে অবশ্য ন্যাটোর দেশগুলোর মধ্যে একটা ভাগ রয়ে গেছে। ইউরোপিয়ান কমিশনের, ইউরোপিয়ান ইউনিয়নের অনেকেই কিন্তু তারা বলতে চাইছে যে ইউরোপকে বাদ দিয়ে, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সন্ধি হতে পারে না। তো যাই হোক, যে সন্ধিটাই আসুক না কেন, রাশিয়ার সঙ্গে যদি আমেরিকার এক ধরনের এগ্রিমেন্ট হয়, আলটিমেটলি ওই ইউরোপের যতই ডিসেনশন থাকুক না কারণ ডিসেন্ট থাকুক না কেন, খুব একটা ধোপে টিকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়াকে তখন কিন্তু বলা হবে, তোমার একটা বিরাট, তুমি যে জায়গাগুলো নিয়েছো সেটা ঠিক আছে, ফেরত দেওয়া দরকার। যদি সেরকম ধরনের চুক্তি আসে, আমরা দেখবো কি হচ্ছে না হচ্ছে সৌদি আরবে, আজকাল তো আলোচনা হচ্ছে। এবং একই সঙ্গে রাশিয়ারও একটা দায় বর্তাবে যে ইসলামিক শক্তিগুলো আছে, IS কে তারা যাতে কোনোভাবে তারা যেন সামরিক সহায়তা না করে বা অন্য কোনো সহায়তা না করে, এবং পাকিস্তানকেও কিন্তু সহায়তা না করার কথা। কিন্তু আমি এখানে একটা বিষয় আপনাকে একটু বলে রাখবো যে পিওকেতে তালিবানরা পৌঁছতে পারে এই আশঙ্কার জায়গা থেকে পাকিস্তান ওয়াখান করিডোরে আইসিস জঙ্গিদের জড়ো করেছে, সেটা স্যাটেলাইট পিকচারে এসেও গেছে। এরপরই রাশিয়া সরাসরি পাকিস্তানকে সতর্ক করেছে যে আইসিস জঙ্গিদের নিয়ে কোনো মিস অ্যাডভেঞ্চার করলে পাকিস্তানকে ফল ভুগতে হতে পারে, গোয়েন্দা রিপোর্টের সামনে আসছে। ফলে রাশিয়া কি এবার পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে? দেখুন, মানে বিরুদ্ধে তো পদক্ষেপ সেভাবে তো নিতে চাইবে না, সবাই তার নিজের ব্যবসায়িক স্বার্থটা দেখে। এবং এই অঞ্চলে রাশিয়া যে ধরনের পাকিস্তানকে সামরিক সাহায্য বা অন্য সাহায্য করেছিল, সেখান থেকে অনেকটা হয়তো সরে আসার কথা ভাববে। কেননা ইউক্রেন যুদ্ধে যদি একটা যে ধরনের মীমাংসার কথা বলছিল, ইউক্রেনের পক্ষেই কিন্তু দেখা যাচ্ছে রাশিয়ার পক্ষেই কিন্তু যাওয়ার কথা ভাবছে, অর্থাৎ পুতিনের পক্ষেই যাওয়ার কথা ভাবছে। এইখানে কিন্তু পুতিনকে কিছু কিন্তু দিতে হবে, মানে কোনো ভাববার কোনো কারণ নেই। ইউক্রেনের তুমি একটা সুবিধে পেলে,
তোমার এবার দায়িত্বটা পড়ে যাচ্ছে, সুতরাং সেই দায়িত্বটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ভারত কিন্তু দেখুন এখনো পর্যন্ত আমাদের ভূমিকাটা হচ্ছে যে ট্রাম্প এবং পুতিনের পক্ষেই আমরা আছি, মীমাংসা আলোচনার পক্ষেই আছি। কিন্তু দেখা যাক সেটা কি ধরনের আলোচনা মীমাংসা সূত্র বেরিয়ে আসে। রাজগোপাল, একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে রাষ্ট্রসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে 114 পাতা রিপোর্ট আমরা স্ক্রিনে রাখছি, সেই রিপোর্টের ছত্রে এবার ইউনুসেরও সমালোচনা হয়েছে এবং তার সময়ের যে ভায়োলেশন হচ্ছে, সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে এবং আর্মির যে ভূমিকা নিষ্ক্রিয় এ বিষয়ে মন্তব্য করা হয়েছে এবং কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না সে বিষয়ে প্রস্তাব তারা দিয়ে রেখেছেন সর্বদলীয় রাজনৈতিক ব্যবস্থার স্বার্থে। এই প্রস্তাবগুলো যদি মানতে হয় ইউনুসকে, তাহলে মৌলবাদীরা তারপর খেপবে। আবার যদি না মানে সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের কোপে পড়তে পারে বাংলাদেশ। যদি কোপে পড়ে, যার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে বাংলাদেশের ক্ষেত্রে? দেখুন, এটা অফিস অফ দ্য হিউম্যান রাইটস কমিশন যেটা আছে, তাদের রিপোর্টটা নিশ্চয়ই ইভেন জেনারেল অ্যাসেম্বলিতে হয়তো আসতে পারে সেরকম বলে, কিন্তু রিপোর্টটার এর খুব একটা বাধ্যবাধকতা তো কিছু নেই। তারা রিপোর্টটা দিয়েছে, এর নয় এর মধ্যে ইভেন কালকেরই তার পিস কিপিং ফোর্স পাঠাবে, সেই ধরনের অবস্থা কিন্তু সে নেই। কিন্তু যাই হোক, সারা বিশ্ব কিন্তু জেনে গেছে ইউনিশ শাসনে কি হয়েছে, অতীতে কি হয়েছে। দেখুন, তাকে আর অতীতকে আর শাস্তি দেওয়ার কোনো জায়গা নেই। বর্তমানে যা ঘটছে, সুতরাং ইউনিশ ক্ষমতায় আছে এবং সেই শাসনে যদি হিউম্যান রাইটস বা মানবাধিকার লঙ্ঘিত হয়, তাহলে কিন্তু তার একটা দায় বর্তাবে। তারা দুনিয়ায় ইউনিশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশ যখনই কোনো দেশের কাছ থেকে সাহায্য চাইবে, তখনই কিন্তু তারা এই হিউম্যান রাইটসের ভায়োলেশন কথা বলবে। এবং আমেরিকার অধিকাংশ গ্রান্টস আছে, ইউএন যে সমস্ত গ্রান্ট আছে, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের গ্রান্টও আজকাল কিন্তু লিঙ্ক করে দিচ্ছে যে তোমার দেশে হিউম্যান রাইট ভায়োলেশন কিরকম হচ্ছে। সুতরাং এই সব কিছুই ইরান বা মায়ানমারের ক্ষেত্রে ঘটেছে একদমই। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেখানকার পর্যবেক্ষক বা অনেকেই কলিমুল্লাহ সহ অনেকেই বলছেন যে ইউক্রেনের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এবং নরেন্দ্র মোদী নিজেও ইউক্রেনে উল্লেখ করেন, যদি আমরা আগ্রাসনকে সমর্থন করি না কোনোভাবেই, কিন্তু নির্দিষ্টভাবে শিলিগুড়ি করিডোরকে নিয়ে বাংলাদেশ পাকিস্তানের মদতে সেখানকার মৌলবাদী সরকার তারা চেষ্টা করছে সেখানটাকে অন্যভাবে অশান্ত করার, এবং একটা বড় বৃহত্তর ব্লুপ্রিন্ট তারা রেডি করেছে। সেই জায়গা থেকে যদি আমাদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে হয়, তাহলে আমাদেরও অনেক কিছু ভাবতে হবে। যদি আমরা উত্তরবঙ্গে ব্যাপকভাবে আমাদের শক্তি সমাবেশ বৃদ্ধি করেছি, আমি টেকনিক্যাল কারণে সামনে আনছি না সমস্ত বিষয়গুলোকে, সেক্ষেত্রে তারা ইউক্রেন দাওয়াইয়ের আশঙ্কা করছেন সেখানকার পর্যবেক্ষকরা। চট্টগ্রাম নিয়ে তারা আশঙ্কিত হয়ে উঠছেন। এটা কতটা ভিত্তিমূলক বা ভিত্তি আছে বা কতটা অমূলক বলে আপনি মনে করেন? না, দেখুন, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা, যদি দেখা যায় ওরা রংপুরে চিকেন নেক ভাঙার জন্য ওরা সেখানে সৈন্যবল বা আতঙ্কবাদীদের জড়ো করছে অস্ত্রশস্ত্র নিয়ে, তাহলে বুঝতেই পারা যাচ্ছে বালাকোটে যা হয়েছিল রংপুরের কাছে সেটা হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা দিক। আবার যদি দেখেন গাজা নিয়ে ট্রাম্পের যে প্রস্তাব, একটা স্থায়ী সমাধান উনি চাইছেন, একটা মানে আন্তর্জাতিক শান্তির কাছে উনি একটা বার্তা রাখতে চাইছেন। কতটা দেশ মানবে আমি জানি না, কিন্তু গাজায় যেটা উনি বলেছেন যে গাজার রিফিউজিদের অন্য দেশে নিতে হবে, একই জিনিস বাংলাদেশের হিন্দুদের বা সংখ্যালঘুদের জন্য একটা আলাদা হোমল্যান্ড, সেটা চট্টগ্রাম হতে পারে বা অন্য কোনো জায়গায়। চট্টগ্রামটাই সবচেয়ে সুবিধাজনক, না সেখানে সবচেয়ে বেশি সংখ্যালঘুরা থাকে। এখন সেখানে এরকম ধরনের কোনো প্রস্তাব আসে কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো বলছিলেন রবিক যে চট্টগ্রাম কি অন্য কিছুর প্রেক্ষাপট হয়ে উঠতে চলেছে? কারণ ইউক্রেন দাওয়াই যা সারা বিশ্ব দেখেছে, রাশিয়া দিয়েছে, সেই আতঙ্কে ভুগতে শুরু করেছে ইতিমধ্যে বাংলাদেশের মৌলবাদী ইউনুসের সিন্ডিকেটের লোকজন, এবং সেই আশঙ্কা কি আদৌ ভিত্তি আছে না অমূলক তা তো পরবর্তী সময়ে বলবে। তবে ইতিমধ্যে ভারত নির্দিষ্টভাবে আমাদের যে সুরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধি করছি এবং অনেক কিছুই ঘটতে পারে, সময় বলে দেবে কোন দিকে গোটা ঘটনা প্রবাহ এবং গঙ্গার জল কোন দিকে প্রবাহিত হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যেন মুখোপাধ্যায়। এবং সব মিলিয়ে বারবার ভুল পদক্ষেপ, বাংলাদেশের পর পাকিস্তান ও আবারও প্রিয়কেতে যেভাবে তারা স্নাইপার মজুত করছে, আক্রমণ সারানোর চেষ্টা করছে, তাই বিপাকে পড়বে জেনেও পাক বাহিনীর এই ষড়যন্ত্র আগামী দিনে কোন পথে এগোয় পরিস্থিতি নজর থাকবে। জিরো আওয়ার এখানে শেষ করছে। অন্যান্য সব খবরের জন্য এভরি আওয়ার আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।